আজকের প্রসঙ্গে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথ উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শান্তনুবাবু, যারা স্থানীয় মানুষ আছেন বা বিশেষ করে আমি যদি বলি মৎস্যজীবীদের কথা, মৎস্যজীবীদের জীবিকার উন্নয়নে এই প্রকল্প বা জলপথের উন্নয়নে কতটা সুবিধা হতে পারে বা তাদের জীবিকার উন্নয়ন হতে পারে? যারা মৎস্যজীবী আছেন, পরিশ্রম করে যেটা তারা উৎপাদন করেন সেটা যাতে প্রপারলি সংরক্ষিত করা যায়, সেই হিমায়িত পরিবেশে তাকে প্রসেস করে এবং বিদেশে রপ্তানিযোগ্য করে তোলা যায়, তার জন্যে আমরা কলকাতা বন্দরের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। বিশেষ একটা জমি অ্যালট করেছি, সেখানে একটা কোল্ড প্রসেসিং ইউনিট তৈরি হয়ে গেছে এবং 2-3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, যেখানে তারা তাদের উৎপাদিত পণ্য তারা প্রসেস করতে পারবেন, তারা সেখানে সংরক্ষণ করতে পারবেন এবং কলকাতা বন্দরকে ব্যবহার করে তারা রপ্তানিও করতে পারবেন, যাতে তারা যোগ্য দাম পান। এটা যদি সফল হয় তাহলে আমরা আরও এই ধরনের উদ্যোগ নেব। বলাগড়েও এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা আমরা ভেবেছি, যাতে ওখানে যারা স্থানীয় মানুষ আছেন তাদের উৎপাদিত, শুধু মৎস্যজীবীরা নন, যদি কৃষিজ পণ্য বা ফ্রুট প্রসেসিং ইউনিট বা ফুড প্রসেসিং ইউনিট, কলকাতাতে আমরা এরকম প্রসেসিং ইউনিটের অলরেডি আমরা আরও একটা উদ্যোগ নিয়েছি, বলাগড়েও সেরকম নেওয়ার কথা হচ্ছে। পোর্টটা তৈরি হওয়া এগুলো সেটা এগিয়ে যাবে। দ্বিতীয় যেটা হচ্ছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীরা যে সব গ্রামে থাকেন তাদের জন্যে আমাদের কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, আমাদের জনকল্যাণমূলক কিছু প্রকল্প নেওয়া হয়েছে। আমরা একটা গ্রামকে অ্যাডপ্ট করেছি, আমরা সেখানে স্কুল বা কিছু রাস্তা করার কথা, মানে আমরা তো সাহায্য করছি, তৈরি করার চেষ্টা করছি। সেখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলি। দেখা যাক আমরা আরও কতটা তাদের জন্য কাজ করতে পারি। মৎস্যজীবীদের বা যারা থাকেন কোস্টালে, ভূমিক্ষয় আটকানোর জন্য আমরা যেমন ভূমি সংরক্ষণ করি, আমরা 3.5 কিলোমিটার পাড় ধরে বৃক্ষরোপণ করেছি। এই কাজগুলো আমরা করছি কোস্টাল কমিউনিটির জন্য। আচ্ছা, মৎস্যজীবীদের সামগ্রিক গোষ্ঠী উন্নয়নের কাজটা করছেন, কারণ তাদের উন্নয়ন হলে ওই বন্দর এলাকারই উন্নয়ন হবে। সরকারের যে ভিশন, যে পোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পণ্য পরিবহন শুধু নয়, এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা পোর্ট কর্তৃপক্ষ হিসেবে কতটা কন্ট্রিবিউট করতে পারছি, সঙ্গে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটিকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সরকারের সাহায্যে আমরা যতটা করা সম্ভব, আমরা একটা দিকে নয়, আমাদের যে ভিশন 2030 আছে বা 2047 জন্য যে প্ল্যান আছে, সেই অনুসারে আমরা এগিয়ে যাচ্ছি, একটার পর একটা প্রকল্প রূপায়ণের চেষ্টা হচ্ছে। শান্তনুবাবু, আপনি এবার আমাকে একটু বলুন যে আমরা যখনই কোনো উন্নয়নের কাজ করি তখন কিন্তু যেটা মূল প্রশ্ন কি দাঁড়ায়, যে পরিবেশের সুরক্ষা। এক্ষেত্রে যেহেতু জলপথে উন্নয়নের কথা বলছি, তাহলে অবশ্যই নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন, এটা কি করে বজায় রাখেন? এটা ভীষণ প্রাসঙ্গিক এবং এটাই হয়তো আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কলকাতা বন্দরের কাছে। নদীর যে প্রবাহ সেটাকে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন, কিন্তু কিছু স্টেপস আমরা নিই। প্রথম কাজ হচ্ছে মনিটরিং। নদীতে কতটা জল, ফরাক্কা থেকে আমাদের শুরু হয় যে কতটা জল ছাড়ছে এবং বিভিন্ন পয়েন্টে আমাদের ওয়াটার গেজ লাগানো থাকে, কতটা ডিসচার্জ আসছে এবং নদীতে কতটা জলের প্রবাহ আছে, কতটা নাব্যতা আছে, সেটা নিয়মিতভাবে আমাদের বিভিন্ন পয়েন্টের, একদম ফরাক্কা থেকে শুরু করে একদম দক্ষিণ অবধি আমরা সেটা মাপি। যেমন মাপা হলো, আমাদের একটা বিশেষ বিভাগ আছে, হাইড্রোলিক স্টাডি ডিপার্টমেন্ট, তারা বেসিক্যালি প্ল্যানিং অ্যান্ড রিসার্চটাই করেন। তারা মনিটরিং করেন, স্যাটেলাইট ইমেজ দেখেন এবং এই সমস্ত ডেটা অ্যানালিসিস করে তারা দেখেন যে নদীর স্রোতের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, নদীর জলের মধ্যে কোনো সিল্ট কন্টেন্টের পরিবর্তন হচ্ছে কিনা, এবং মানে পলি বলছেন, যে পলিমাটির লোডটাকে বর্ষার সময় নিয়ে আসা হচ্ছে বা পাড় ভাঙলে সেটা নদীতেই তো মিশছে, বিভিন্ন মিউনিসিপ্যালিটির থেকে যে বর্জ্য পদার্থ আসছে সেটাকে একটা নিয়ন্ত্রণ করা, সেটাও একটা বড় কাজের মধ্যে পড়ে। তো কোথাও পলি জমে, অন্য একটা জায়গায় পলি পড়তে থাকে। আমার কাজ হচ্ছে যে নদীতে যে জাহাজ আসার যে রাস্তাটা সেটুকুকে ক্লিয়ার রাখা। নদীটা অনেকটা চওড়া, কিন্তু জাহাজটা তার মধ্যে একটা বিশেষ ধরনের পথ ধরে আসে। পুরো নদীটাই কিন্তু সমান নাব্যতা থাকে না, সেখানে ডেপথটা খুব একটা লিমিটেড জায়গাতেই থাকে। পুরো জায়গাটা জুড়ে আমরা কিন্তু মেপে দেখি যে কোনটা দিয়ে আসছে, এবং জাহাজ যেখান দিয়ে আসছে সেই জায়গাগুলো মার্ক করা থাকে বয়ার মাধ্যমে, সিগন্যালের মাধ্যমে। এগুলোকে বলে নেভিগেশনাল এইডস, যাতে জাহাজটাকে পাইলট করে যিনি নিয়ে আসছেন বা যে ভেসেলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যাতে ওগুলো দেখতে পান। যে মুহূর্তে আমাদের কাছে ওই নাব্যতাটা বজায় রাখাটা সমস্যা হয়ে যাচ্ছে, একটা জায়গাতে এতটা পলি পড়ে গেল, সেখান দিয়ে জাহাজ আসতেই পারবে না, তাহলে তো বন্দর বন্ধ হয়ে যাবে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকবে। আমাদের তখন সেখানে নাব্যতা বজায় রাখার জন্য ড্রেজিং করতে হয়। তাহলে প্রথমে মনিটরিং হলো, কতটা ড্রেজিং করব,
কতক্ষণ ধরে করব, ড্রেজিংয়ের পলিটা আমি কোথায় ফেলবো, সেটাও অঙ্ক কষে আমাদের ম্যাথামেটিক্যাল মডেল এবং ফিজিক্যাল মডেল টেস্টিং করে আমাদের ওই বিভাগ সেটাকে আমাদের গাইড করেন। দরকার হলে আমরা বাইরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নিই, IIT মাদ্রাস বা IIT খড়গপুরের বা এ ধরনের, কিন্তু আমাদের নিজস্ব বিশেষজ্ঞরাই মূলত দেন। এটা করার পরেও যেখানে মনে হচ্ছে জায়গাটা একটু দুর্বল হয়ে গেছে বা নদীর গতিটাকে আমাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, সেখানে আমাকে কিছু রিভার রেগুলেটরি কাজ করতে হয়, যেটাকে বলা হয় স্পার। নদীর মধ্যে শিরদাঁড়ার মতো যেখানটা দুর্বল জায়গা, সেটা যদি আমি সেগুলো করে দিতে পারি, তাহলে আস্তে আস্তে পলি জমে জায়গাটা স্টেবল হয়ে যায়। তো এই ডায়নামিক্সটা বুঝতে হয়। এটা মোটেই স্থির নয়, খুবই অস্থির। জলের সঙ্গে, সময়ের সঙ্গে, জোয়ার ভাটার সঙ্গে এটা চেঞ্জ হয়। প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় এটা আমাদের দেখতে হয় এবং সেই মতো করে সিনক্রোনাইজ করে জাহাজ চলাফেরা করে। জাহাজের সাইজ বা লোড কতটা করবে, কতটা খালি করে আসবে, সমস্ত কিছু করতে হয়। তো এতগুলো জিনিস দেখে আমাদের জাহাজ চলাচল করতে হয়। বেশ। জলপথ উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমন্বয় কোন কোন ক্ষেত্রে কিভাবে হচ্ছে? দেখুন, এই জলপথটা তো সম্পূর্ণভাবে কলকাতা বন্দরের নিয়ন্ত্রণে, আমরাই কনজারভেটর, আমাদের এটা করতে হয়। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সরকারও আমাদের সঙ্গে, তাদেরকে একসঙ্গে কাজ করতে হয়, কারণ তাদেরও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছেন, তারাও জলপথে প্রচুর প্রকল্প নিয়ে আসছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যখনই নদীর ধারে কোনো প্রকল্প তাদের আসে, তাদের আমাদের কাছে আসতে হয়। আমাদেরও কোনো কিছু কনস্ট্রাকশন করতে গেলে তাদের সঙ্গে সমন্বয় সাধন করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই জলপথের সমন্বয় সাধনের জন্য একটা ওয়েস্ট বেঙ্গল মেরিটাইম বোর্ড করা আছে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা সেটাকে দেখেন এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য স্তরে, আমাদের বন্দর স্তরে আমাদের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়, যোগাযোগ থাকে। এবং ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের যারা অধিকর্তা আছেন বা ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের সঙ্গে তাদের নিয়মিত কাজ হয়। তারা যেখানেই যেটি করতে যান আমাদেরকে জানিয়ে করেন এবং আমাদের রিপোর্ট নিয়ে, আমাদের মতামত নিয়ে কাজগুলো হয়। পশ্চিমবঙ্গে নতুন কোনো জাতীয় জলপথ ঘোষণার কোনো পরিকল্পনা আছে কি, বা আপনারা কিছু জানেন এরকম কোনো পরিকল্পনার কথা? কলকাতা বন্দর হিসেবে আমরা NW1-এর ওপরই মূলত আছি। ইন্দো বাংলা প্রোটোকল রুটটাও আমরা বাংলাদেশের ভেতর দিয়ে গুয়াহাটি অবধি আমাদের পণ্য পরিবহন করা হয়। এছাড়াও যে বাকি 16টা যে জলপথ আছে, সেটা মূলত নিয়ন্ত্রণ করেন ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, NW44 বা 86 তাদের কাজ চলছে। তবে আমার নিজের ধারণা, NW1টাই যদি আমরা ঠিকমতো করে, সক্ষম করে এবং সেটাকে আরও কার্যকরীভাবে ব্যবহার করতে পারি, অনেক সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং তার ফলে কী হবে, বাকি যে জলপথগুলো আছে, শাখা পথগুলো যেগুলো আছে, সেগুলো হয়তো একসঙ্গে আস্তে আস্তে ডেভেলপ করবে। মূল শিরদাঁড়াটা কিন্তু NW1, সেটাকেই আগে আমাদের জোর দিয়ে করতে হবে। এবং বলাগড় প্রকল্প বা হলদিয়াতে যে মাল্টিমোডাল টার্মিনাল প্রকল্প বা কলকাতাতেও IWAর যে বার জেটি হয়েছে, তারাও সেখান থেকে কাজ করছেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই জলপথের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক এবং সবকটাই যদি একসঙ্গে কাজ করতে শুরু করে, সড়কপথ বা রেলপথের তুলনায় যেগুলো কিনা অনেকটাই স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে, আমরা জলপথটা কিন্তু ততটা এখনও ব্যবহার করছি না। ইউরোপিয়ান কান্ট্রি, এমনকি বাংলাদেশেও জলপথ হয়তো অনেক বেশি ব্যবহার করা হয়। আমাদের জলপথের দিকে আরেকটু বেশি নির্ভরশীল হতে হবে। NW1টাতে যদি আমরা ফোকাস এরিয়া করি, তারপরেই কিন্তু বাকিগুলো নিশ্চয়ই একইভাবে পুনরুজ্জীবিত হবে। আপনার কথা একদমই ঠিক। যেহেতু আমাদের রাজ্য নদীমাতৃক, সেখানে বিপুল সম্ভাবনা রয়েছে জলপথের উন্নয়নে, এবং মানুষ যদি সেই সুবিধাটা পান, রেলপথ বা সড়ক পথের তুলনায় নদীপথে আরামদায়ক ভ্রমণ হয় এবং একইভাবে তো খরচটাও কম হতে পারে। তো সেদিক থেকে নতুন আর কী কী সম্ভাবনার দ্বার রয়েছে আমাদের এই জলপথ উন্নয়নে? প্রথম কথা হচ্ছে, যাত্রী পরিবহনে কিন্তু আমাদের সেরকম সার্কিটগুলো এখনও কাজ করেনি, যেটা আমি আগেই বলছিলাম, আবারও বলছি, যে ওই একটা খুব টপ ক্লাস হেরিটেজ ক্রুজ চলছে, যেটা খুবই সীমিত। কিন্তু আমরা চাইছি, যেটা কোনো কোনো সংস্থা কাজ করছেন, সুন্দরবনে তারা নিয়ে যাচ্ছেন, তারা বেলুড় মঠে হাফ বেলার একটা করছেন, কিন্তু টুকরো টুকরো করে করছে। আমরা গোটা জিনিসটাকে, আমরা সবাইকে নিয়ে সম্প্রতি একটা বড় আলোচনা সভা করেছিলাম, তাদের সমস্যাগুলো আমরা জেনেছি। খিদিরপুরের কাছে আমরা একটা জায়গাতে কেন্দ্রীয় সরকারি সহায়তায় বড় প্রকল্প হাতে নিয়েছি, যার কিছুটা রূপায়িত হয়ে গেছে, বাকিটাও হয়তো এই বছরই আমরা শেষ করতে পারবো, যেখানে একটা ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল তৈরি হচ্ছে এবং সেখানে একটা ওয়ার্ল্ড ক্লাস হেরিটেজ মিউজিয়াম তৈরি হচ্ছে। আমরা চাইছি ওটা কলকাতার একটা মূল একটা অ্যাট্রাকশন পয়েন্ট, একটা আকর্ষণ স্থল হোক, যেখানে কলকাতার লোকেরা শুধু নন, যারা ডেস্টিনেশন ক্রুজ করবেন তারাও আসবেন। জলপথের সুবিধা যেটা হচ্ছে, এখন কিন্তু সেটাকে অনেকেই পছন্দ করছেন। তারা বোম্বেতে গিয়ে বা ভাইজ্যাগে গিয়ে তারা ক্রুজ বা সেই সবগুলো ব্যবহার করছেন। কলকাতাতে এখনও সেরকম সুযোগ আসেনি। আমরা আশা করছি আমাদের এই যেগুলো আমরা কাজ হাতে নিয়েছি, সেগুলো হয়ে গেলে আরও অনেক বেশি করে আমরা এখানে আকর্ষণ করতে পারবো।
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসবো শান্তনুবাবু আপনার কাছে, যে এই যে উন্নয়নের কাজটা হচ্ছে, জলপথ উন্নয়নের কাজ, এটাতে কর্মসংস্থানের সুযোগ কতটা তৈরি হতে পারে যুব সমাজের জন্য? আমরা যেটা দেখেছি যে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই কর্মসংস্থানের অনেকটা করে সুযোগ থাকছে। বলাগড়ে একটা খালি দ্বীপভূমি, যেটাকে ড্রেজিং করে পলি ফেলার জায়গা হিসেবে আমরা বেশ কিছু বছর আগে আমরা নিয়েছিলাম। সেখানে একজন একটা শিল্প নিয়ে আসতে চাইছেন, প্রায় 2-3 হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট সেখানে আসছে। রায়চকে আমাদের একটা জমি অনেক দিন থেকে পড়েছিল, মানে কি আমরা অন্য কিছু ব্যবহারের জন্য ভেবেছিলাম। সেখানে গার্ডেন শিপ বিল্ডার যারা আছেন তারা একটা বড় জাহাজ তৈরির কারখানা সেখানে নিয়ে আসছেন, যার হয়তো আনুমানিক প্রকল্পের খরচ প্রায় 2,000 কোটি টাকার কাছাকাছি। জেলিঘামে হলদিয়ার কাছে আরেকটা চর জমি, যেটাও আমাদের আগে একটা শিপ বিল্ডিং কারখানা ছিল, সেখানে আমরা আরেকটা কাজ শুরু করতে যাচ্ছি। তার লিজ রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেই প্রকল্পের টোটাল খরচ প্রায় 2,500 কোটি টাকা। বলাগড় প্রকল্পের খরচ প্রায় 500 কোটি টাকা। এই খরচটা কিন্তু খালি নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তারা নন। এই খরচটা যাবে যখন এগুলো চালু হয়ে কাজকর্ম হবে, তাতে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লজিস্টিক সেক্টর এবং পোর্ট সেক্টর এবং যে শিল্পগুলো হবে তাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। এবং এটা শুধু আশা নয়, এটা হয়তো অদূর ভবিষ্যৎ, মানে এটা হতে চলেছে। আচ্ছা, আমি নিশ্চিত। একদম। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আপনার কাছে একটু বিস্তারিতভাবে জানবো, আমার যেটা শেষ প্রশ্ন, যে সামগ্রিকভাবে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে জলপথকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? যে কোনো শিল্পের ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে কানেক্টিভিটি একটা খুব বড় জায়গা। কলকাতা বন্দর ব্যবহার না করে লোকে পারাদ্বীপে বা ভাইজ্যাগে চলে যেতে চাইছেন কেন? কারণ কলকাতা বন্দর থেকে বেরোতে গেলে তাকে সড়ক পথে বিদ্যাসাগর সেতু নো রেস্ট্রিকশন পেরিয়ে স্প্ল্যানেড এরিয়া অ্যাভয়েড করে বা নিবেদিত সেতু রাত্রিবেলাতে গভীর রাত্রে তাকে ট্রাকে সারি দিয়ে যাবে এবং আমাদের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। জলপথের উন্নয়ন হয়ে গেলে সরাসরি কলকাতা বন্দর বা ডায়মন্ড হারবার বা সাগর থেকে সে চলে যাবে সোজা ডেস্টিনেশনে। তাহলে কলকাতা বন্দরে যেগুলো খালি আসবার কথা খালি সেইটুকুই আসবে। অন্তত 30% ট্রাফিকও যদি ডাইভারশন হয়ে যায়, তাহলে কলকাতাতে যেমন দূষণ কমবে, তাহলে কলকাতা বন্দরের বিকাশটাও যেরকম হবে, তার সঙ্গে সঙ্গে যে আমার ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা ওখানে রয়েছে যেখানে কাজ হচ্ছে, তাদেরও গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং এই যে গোটা ফরাক্কা থেকে আরম্ভ করে সাগর অবধি যে NW1 পুরোটা রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নোডের থেকে লোকজনের কর্মসংস্থানের সুযোগ আসবে। আগামী ভবিষ্যতে সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এবং এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নকেও চালিত করবে। একটা জায়গাতে কেন্দ্রীভূত থাকবে না, প্রত্যেকটা জায়গাতে হবে। এবং যখনই এই ধরনের ক্লাস্টারটা তৈরি হবে, তখনই সামগ্রিক উন্নয়নটা আরও বেশি আমাদের কাছে আসবেই। একদম। বলাগড়ের যে টার্মিনাল, তার গুরুত্বটা যদি একটু বলে দেন, যেটা প্রধানমন্ত্রী সম্প্রতি যার শিলান্যাস করেছেন। বলাগড়ে আমাদের যে টার্মিনালটা আমরা করতে যাচ্ছি, তাতে 540 কোটি টাকা মতো খরচ ধরা হয়েছে, যেটাতে টার্মিনালের 100 একর জমিতে 2টি বার্থ, মানে যেখানে জাহাজ এসে বার্জ এসে লাগবে সেটি আসবে। একটি কোল হ্যান্ডলিং করবে বা অন্যান্য যেগুলি মানে কন্টেনারাইজড কার্গো নয় সেটা যেমন আসবে, তার সঙ্গে অন্য একটি কন্টেনার বার্থ থাকবে। এর ফলে ওখানে স্থানীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যারা শিল্প আছে বা ফুড প্রসেসিং ইউনিট আছে, তারা এর সুফলটা পাবেন। যে কার্গো কলকাতা বন্দর হয়ে সড়ক পথে যাচ্ছিল, তারা হয়তো ডায়মন্ড হারবার থেকে সরাসরি বলাগড়ে চলে যাবে এবং 60 কিলোমিটার মতো এগিয়ে গিয়ে সেখান থেকে তারা শহরের যানজটকে বাইপাস করে তারা সোজা ওখান থেকে চলে যাবেন এবং স্ট্রেট হাইওয়ে থেকে 4.5 কিলোমিটার লম্বা যে কানেক্টিভিটি, সেটুকু তৈরি করার জন্য আমরা অলরেডি টেন্ডার ইস্যু করে আমরা কাজ শুরু করতে যাচ্ছি 1 মাসের মধ্যে। সেটার খরচও প্রায় 130 কোটি টাকা এবং সেটাও কেন্দ্রীয় সরকার IWI এর মাধ্যমে এই প্রকল্পের জন্য অনুদান হিসেবে দিয়েছেন। বলাগড় প্রকল্প ওই স্থানীয় মানুষদের কাছে বা ওই অঞ্চলের কাছে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়তো আনতে যাচ্ছে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্র এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুনলেন বিশেষ আলোচনা প্রগতি। পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বললেন দিব্য দে। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।